Assalamu alaikum. Welcome to my YouTube channel. My name is Mohammad Masud Rana. In today's video, I will discuss on preposition. আপনারা জানেন প্রিপোজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটা বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো প্রিপোজিশনের ধরন, প্রিপোজিশনের ব্যবহার এবং উদাহরণ সহ আরো অনেক কিছু। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রিপোজিশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করুন, যাতে প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যায় পড়তে না হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় বুঝতেই পারছেন, প্রিপোজিশন। প্রি উচ্চারণ হচ্ছে আসলে প্রেপোজিশন। শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে কি অবস্থান। এখন কার পূর্বে অবস্থান আসলে এটা? আমরা যদি সংজ্ঞাটাকে দেখি তাহলে বুঝবো, দ্য ওয়ার্ডস দ্যাট স্ট্যান্ডস বিফোর এ নাউন অর প্রোনাউন অ্যান্ড মেক্স এ রিলেশনশিপ উইথ দ্য আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। বলছে যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং মেক্স এ রিলেশনশিপ, একটা সম্পর্ক তৈরি করবে উইথ দ্য আদার ওয়ার্ড, অন্যান্য ওয়ার্ডের সাথে, অফ দ্য সেন্টেন্স, ওই সেন্টেন্সের ইজ কল্ড প্রিপোজিশন। সেটা কি বলা হয়? প্রিপোজিশন। যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, তাকে প্রিপোজিশন বলে আর কি। এখন আমরা প্রিপোজিশনের ধরনগুলো জানবো। প্রিপোজিশনের ধরনের মধ্যে প্রথমে হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন। সিঙ্গেল প্রিপোজিশন হচ্ছে সেই প্রিপোজিশন যেগুলা মধ্যে মাত্র একটা শব্দ থাকবে, একটা সিলেবল থাকবে, যেমন ইন, অন, অফ, এগুলো হচ্ছে কি সিঙ্গেল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে কি দুইটা প্রিপোজিশনের সমন্বয়ে যে প্রিপোজিশন, সেটাকে বলে কি ডাবল প্রিপোজিশন। যেমন রয়েছে কি উইদাউট, আপন। এরপর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড প্রিপোজিশনগুলো হচ্ছে একের অধিক শব্দ নিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে, যেমন অ্যাবাউট, অ্যাক্রস ইত্যাদি। এরপর রয়েছে ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজ জানি যে আমরা শব্দগুচ্ছ, তার থেকে ফ্রেজাল শব্দটা আসছে। তো ফ্রেজাল হচ্ছে যে যেটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে প্রিপোজিশন দিয়ে, সেটাকে, অথবা যেটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে অন্য কোনো ওয়ার্ড দিয়ে, সেটাই হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইন ফ্রন্ট অফ, উইথ এ ভিউ টু, ইটিসি। এরপরে রয়েছে পার্টিসিপল। আমরা জানি যে ভার্বের সাথে আইনজি যোগ করলে সেটা পার্টিসিপল হয়, যেমন ডিউরিং, টাচিং ইত্যাদি। ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ প্রিপোজিশন হচ্ছে যেগুলা বাক্যে ডিরেক্টলি বা সরাসরি ব্যবহৃত হয় না, যেমন আমরা যদি বাইয়ের পরিবর্তে ব্যবহার হয় বি, অনের পরিবর্তে এ, অফের পরিবর্তে হচ্ছে কি ও। এরপর রয়েছে হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। ডিটাচ শব্দটার মানে কি আলাদা, যে প্রিপোজিশনটা সেন্টেন্স থেকে আলাদা অবস্থায় থাকবে, সেটা হচ্ছে কি ডিটাচড প্রিপোজিশন। এরপর রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এগুলার প্রিপোজিশনের বিশেষ ব্যবহার, শব্দের সাথে ব্যবহার হলে অন্য একটা অর্থ এনে দেয়, সেগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলার বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে হয়। আজকে প্রিপোজিশন বুঝবো হচ্ছে একটা বৃত্তের মাধ্যমে। একটা বৃত্তের মাধ্যমে কিভাবে প্রিপোজিশনটাকে শেষ করা যায় সেভাবে আমরা চেষ্টা করব এটা বোঝানোর জন্য। আমরা যদি প্রথমে দেখি অন শব্দটা, অন শব্দটার ব্যবহার হচ্ছে কোনো কিছুর উপরে শুয়ে অবস্থান করা, সময় মতো অর্থে, দিনের নামের পূর্বে, চালু করা অর্থে বা রাস্তার মাঝে অর্থেও অন শব্দটা ব্যবহার হয়। আমি যদি উদাহরণ দেখি, যে পুট দ্য বুক অন দ্য টেবল, এখানে অন শব্দটা প্রিপোজিশন, সেটা টেবিলের উপরে বইটা একদম শুয়ে থাকা অবস্থায় বোঝানো হয়েছে। আই উইল মিট হার অন ফ্রাইডে, এটা দিনের নামের আগে, আমি তার সাথে শুক্রবারে দেখা করব। দ্য বয়েজ আর প্লেয়িং অন দ্য রোড, বালকেরা রাস্তার মাঝে খেলতেছে, রাস্তার মাঝে অর্থে এখানে অন ব্যবহার করা হয়েছে। সুইচ অন দ্য লাইট, এখানে চালু করা অর্থে অন ব্যবহার করা হয়েছে। ওভার শব্দটা হচ্ছে কি না শুয়ে উপরে, না শুয়ে উপরে আবৃত করা, সভাপতিত্ব করা অর্থেও ওভার শব্দটা ব্যবহার হয়। যেমন দ্য বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, এখানে ওভার বলতে গাছের উপরে না শুয়ে অবস্থান করা বোঝাচ্ছে। হি হেল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড, সে আমার মাথার উপরে ছাতাটা ধরেছিল, এখানে মাথার উপরে শুয়ে না, মাথার উপরে না শুয়ে অবস্থান বোঝানো হয়েছে। প্লিজ পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেড, এখানে ওভার আবৃত করা বোঝানো হয়েছে। দ্য ইউনো ইজ প্রিজাইডিং ওভার দ্য মিটিং, এখানে ওভার শব্দটা সভাপতিত্ব করার অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাবভ শব্দটা সব কিছুর উপরে অবস্থান বোঝানো হয়, যেমন দ্য স্কাই ইজ
অ্যাবভ আওয়ার হেড, আল্লাহ ইজ অ্যাবভ এভরিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ অ্যাবভ 5th ফ্লোর। আমি 5তলার উপরে বা 5th ফ্লোরের ঊর্ধ্বে বাস করতে চাই না। এরপরে শিখবো আমরা হচ্ছে অ্যাট, ইন, ইনসাইড। অ্যাট, ইন এটার অর্থ হচ্ছে এ অতে মধ্যে অর্থে ব্যবহার হয়, আর ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে আবৃত করা অবস্থায় বোঝায়। উদাহরণ যদি দেখি আমরা বুঝবো। আর অ্যাট শব্দটা ছোট সময়, স্থানের পূর্বে বসে, সময়ের পূর্বে বসে, কারোর প্রতি নির্দেশ করার জন্য অ্যাট শব্দটি ব্যবহৃত হয়। যেমন আই উইল মিট ইউ অ্যাট দ্য 11th আওয়ার, আমি তোমার সাথে শেষ মুহূর্তে সাক্ষাৎ করব। ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের প্রতি হেসো না। আই উইল মিট হার অ্যাট হিজ হাউস, এখানে তার বাড়িতে সাক্ষাৎ করবো, এখানে অ্যাট শব্দটা ব্যবহার করা হয়েছে ছোট স্থানের আগে। ইন হচ্ছে এ অতে মধ্যে, সময় মতো অর্থে বড় স্থানের পূর্বে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ সাম মানি ইন মাই পকেট, কোনো স্থানে বোঝানো হয়েছে এটা। হি লিভস অ্যাট ঘাটাইল ইন টাঙ্গাইল, যেমন ঘাটাইল হচ্ছে ছোট স্থান, টাঙ্গাইল হচ্ছে বড় স্থান, এখানে ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানের আগে ইন। আর ইনসাইড শব্দটা ব্যবহার করা হয় আবদ্ধ বা সীমাবদ্ধ অবস্থার ভিতরে। যেমন দ্য মোবাইল ইজ ইনসাইড দ্য পকেট, এখানে আবৃত করা অর্থে বা ঢেকে আছে এরকম অবস্থা। বিলো শব্দের অর্থ হচ্ছে নিচে, কোনো কিছু দিয়ে আবৃত করা বা কোনো কিছুর নিচে অবস্থান করা। আর বিনেথ হচ্ছে কোনো কিছুর সরাসরি তলে বা গভীরে অবস্থান করা। উদাহরণ দেখি যে দ্য ড্রায়ার ইজ আন্ডার দ্য টাওয়েল, এখানে টাওয়েলের নিচে সরাসরি অবস্থান করা বোঝানো হয়েছে, এর জন্য আন্ডার ব্যবহার করেছে। দ্য নেপাল র্যাঙ্কস বিলো শ্রীলঙ্কা, নেপালের অবস্থান সব দিক থেকে আর কি, অর্থনৈতিক বলি, আয়তন বলি, সব দিক থেকে এটার র্যাঙ্ক হচ্ছে কি শ্রীলঙ্কার নিচে অবস্থান। দেয়ার ইজ এ শপ বিলো দ্য অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের নিচে একটি দোকান আছে, এখানে নিচে অর্থে ব্যবহার করা হয়েছে। হি কুড ফিল, সে অনুভব করতে পারত, দ্য সফট গ্রাউন্ড, কোমল নরম মাটি, বিনেথ হিজ ফিট, তার পায়ের নিচে, এখানে বিনেটটা নিচে অর্থে বোঝানো হয়েছে। এরপরে আউট এবং আউটসাইড। আউট হচ্ছে অনির্দিষ্টভাবে বাহিরে, আর আউটসাইড হচ্ছে কি নির্দিষ্টভাবে বাহিরে। উদাহরণ যদি দেখি আমরা, দ্য বয় ইজ রানিং আউট অফ দ্য এক্সাম হল, এখানে এই আউট দ্বারা এক্সাম হলের বাহিরে কোন জায়গাটা নির্দিষ্টভাবে অবস্থান করা সেটা বোঝাচ্ছে না, জাস্ট তিনি বাহিরে অবস্থান করতেছেন এটা বোঝাচ্ছে। মাই সান ইজ আউট অফ মাই কন্ট্রোল, আমার সন্তান আমার নিয়ন্ত্রণের বাহিরে, এখানে আউট দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে না। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য মেইন এন্ট্রান্স, লোকটা এই মেইন এন্ট্রান্স বলতে প্রধান প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে লোকটা, এখানে আউটসাইড দ্বারা নির্দিষ্টভাবে ঠিক প্রবেশদ্বারের সামনেই যে দাঁড়িয়ে আছে সেটা বোঝাচ্ছে। হি ইজ ওয়েটিং আউটসাইড দ্য এক্সাম হল, এখানে এই আউটসাইড দ্বারা এক্সাম হলের ঠিক বাহিরেই যে তিনি দাঁড়িয়ে আছেন সেটা বোঝাচ্ছে আর কি। এরপরে ইনটু হচ্ছে বাহির হতে ভিতরে প্রবেশ করার জন্য ব্যবহার করা হয়, চলমান অবস্থা বোঝাবে, অবস্থার পরিবর্তন বোঝাতেও এই ইনটু ব্যবহার করা হয়। যেমন শি ইজ শিফটিং হার বেড, সে তার বিছানাটা স্থানান্তর করতেছে, ইনটু দ্য ড্রয়িং রুম, এখানে চলমান অবস্থা বোঝানো হয়েছে। শি ইজ এন্টারিং ইনটু এ নিউ ওয়ার্ল্ড, সে একটা নতুন পৃথিবীতে প্রবেশ করতেছে, এখানে অবস্থার পরিবর্তন বোঝানোর জন্য ইনটু শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে টু হচ্ছে নির্দিষ্ট দিকে বোঝানোর জন্য, আর টুয়ার্ড হচ্ছে অনির্দিষ্ট দিকে বোঝানোর জন্য। কিভাবে আমরা উদাহরণের মাধ্যমে দেখব। যেমন দ্য ম্যান ইজ গোয়িং টু ঢাকা, লোকটি ঢাকা যাচ্ছে, এখানে টু ঢাকা দ্বারা তিনি নির্দিষ্টভাবেই যে ঢাকা যাচ্ছেন সেটাকে বোঝাচ্ছে, ঢাকা ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না। হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, স্কুলটা নির্দিষ্ট, এখানে সেই স্কুলের দিক ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না। দ্য স্টর্ম ইজ কামিং টুয়ার্ড দ্য শোর, এই যে ঝড় তীরের দিকে আসতেছে, এই আশাটা আসলে নির্দিষ্ট না। যেমন আই এম গোয়িং টুয়ার্ড মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি না, এটার বাংলাটা হবে আমি মার্কেটের দিকে যাচ্ছি, আমার মার্কেটেই যাচ্ছি এটা নিশ্চিত না, এটা বোঝানোর জন্যই টুয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে। আমরা জানি উইথ অর্থ সাথে। দেন এ চাইল্ড ইজ ফ্লাইং এ কাইট ইন দ্য পার্ক, একটা শিশু একটা ঘুড়ি উড়াচ্ছে, উইথ আদার কিড, অন্যান্য শিশুদের সাথে, এখানে সাথে অর্থে উইথ শব্দটা ব্যবহার করা হয়েছে। শি অ্যারাইভড উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে এখানে এসেছিল। আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি না, উইথ মিল্ক, দুধের সাথে। আই কাট ইট, আমি এটা কেটেছিলাম, উইথ দ্য নাইফ, ছুরি দিয়ে, এখানে যে ছুরি দিয়ে বা সাথে অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে উইদাউট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত।
উদাহরণ যদি দিই, উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে পারবেন না। এখানে উইদাউট অর্থ হচ্ছে কি ছাড়া, উইদাউট হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম ছাড়া। উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়া ছাড়া ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না। এখানে উইদাউট শব্দটার অর্থ হচ্ছে কি ছাড়া বা ব্যতীত। তাহলে আমরা উইদাউট শব্দটা সেন্টেন্সে যখন ব্যবহার করব, এটা ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার করব আমরা। এরপরে উইদিন হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে এই উইদিন শব্দটা বসে। যেমন ইউ ক্যান্ট গো এনিহোয়ার, তুমি কোথাও যেতে পারবে না, উইদিন দিস প্লেস, এই স্থান ব্যতীত, একটা নির্দিষ্ট স্থান দেওয়া আছে, এই স্থানের বাইরে যেতে পারবে না। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসব, উইদিন এ মিনিট, 1 মিনিটের মধ্যে। এই উইদিন শব্দটা এই 1 মিনিটের একটুও পরে যাওয়া যাবে না, ঠিক 1 মিনিটের মধ্যেই ফিরতে হবে, সেটা বোঝানোর জন্য উইদিনটা ব্যবহার করা হয়েছে। ইউ উইল হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট, তোমাকে এই প্রজেক্টটা শেষ করতে হবে উইদিন এ উইক, 1 সপ্তাহের মধ্যে, মানে 1 সপ্তাহের বাইরে আর যাওয়া যাবে না। আমরা জানি বাই অর্থ দ্বারা দিয়া কর্তৃক, কিন্তু বাই অর্থ পাশে, বিসাইড অর্থ পাশে। উদাহরণ দেখি, আই উড লাইক টু সিট, আমি বসতে চাই, বাই ইউ অর বিসাইড ইউ, আমি তোমার পাশে বসতে চাই, সেই অর্থে বিসাইড এবং বাই ব্যবহার করা যায়। শি হ্যাজ এ গার্ডেন বিসাইড হার হাউস, তার বাড়ির পাশে তার একটা বাগান আছে, এখানে পাশে অর্থে ব্যবহার করা হয়েছে। বিসাইড শব্দটার অর্থ হচ্ছে কি পাশাপাশি। শি ওয়ান্টস টু বাই অ্যান আইফোন বিসাইডস অ্যান আইম্যাক, সে আইফোনের পাশাপাশি একটা আইম্যাক কিনতেছে। এখানে বিসাইড শব্দটার অর্থ হচ্ছে কি পাশাপাশি। এই পাশাপাশি বোঝানোর জন্য এখানে এই নাউনটার আগে বিসাইডস ব্যবহার করা হয়েছে। শি হ্যাজ এ মাল্টি স্টোরিড বিল্ডিং বিসাইডস এ লাক্সারিয়াস হাউস, তার পাশাপাশি একটা বহুতল দালান রয়েছে। এখানে বিসাইড অর্থ হচ্ছে কি পাশাপাশি। বাই অর্থ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। যেমন বাই ওয়ার্কিং সিনসিয়ারলি, আন্তরিকতার সহিত কাজ করে, ইউ ক্যান রিচ ইউর গোল, তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। দ্য পেশেন্টস ওয়্যার টেকেন টু দ্য হসপিটাল, রোগীদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিল বাই দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের দ্বারা, এখানে বাই দ্বারা দেয়া কর্তৃক। দ্য পেন ওয়াজ বট বাই মাই ফাদার, এই কলমটা কেনা হয়েছিল আমার বাবার দ্বারা, এখানে বাই শব্দের অর্থ হচ্ছে কি দ্বারা। এরপরে দেখবো হচ্ছে থ্রু। থ্রু শব্দটার অর্থ হচ্ছে কি মধ্য দিয়ে, কোনো কিছুর ভিতর দিয়ে অবস্থা অতিক্রম করা অর্থে থ্রু শব্দটা ব্যবহার হয়। উদাহরণ দেখলে দেখব, দ্য ইলেকট্রিসিটি রানস, বিদ্যুৎ প্রবাহিত হয়, থ্রু দ্য ওয়্যার, তারের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে। দ্য টু ফ্রেন্ডস আর ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, 2 বন্ধু বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, এখানে বনের মধ্য দিয়ে বা ভিতর দিয়ে যাওয়া বোঝানো হচ্ছে। এরপরে অ্যারাউন্ড অর্থ হচ্ছে কি চারপাশ। যেমন উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল, আমরা টেবিলের চারপাশে বসেছিলাম। শি পুট হার আর্ম অ্যারাউন্ড মাই হিম, সে তার হাতটা বাহুটা তার চারপাশে রেখেছিল। দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। হোপ ইউ উইল কাম রাউন্ড সুন, আশা করি খুব শীঘ্রই সুস্থ হবেন। এখানে রাউন্ড শব্দটা, কাম রাউন্ড শব্দের অর্থ হচ্ছে কি সুস্থ হওয়া। পথ ধরে যাওয়া অর্থে অ্যালং শব্দটা ব্যবহার হয়। যেমন হি ওয়াকড অ্যালং দ্য বিচ, সে সৈকতের পাশ দিয়ে বা সৈকত ধরে হেঁটে যাচ্ছিল। দ্য বয়েজ আর ওয়াকিং অ্যালং দ্য রোড, বালকটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এখানে পথ ধরে, রাস্তা ধরে বা কোনো কিছুর পাশ দিয়ে হেঁটে যাওয়া অর্থে অ্যালং শব্দটা ব্যবহৃত হয়। আর অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে কি আড়াআড়ি। যেমন হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, সে রাস্তা দিয়ে আড়াআড়ি হেঁটে যাচ্ছে। দ্য বোট ইজ পাসিং অ্যাক্রস দ্য রিভার, নৌকাটা আড়াআড়িভাবে নদী দিয়ে অতিক্রম করতেছে। এরপর বিফোর শব্দের অর্থ হচ্ছে কি পূর্বে বা সামনে। যেমন দেয়ার ইজ এ গার্ডেন বিফোর মাই হাউস, আমার বাড়ির সামনে একটি বাগান রয়েছে। এখানে বিফোর শব্দের অর্থ হচ্ছে কি সামনে। হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু বেড, সে বিছানায় যাওয়ার পূর্বে তার বাড়ির কাজ শেষ করেছিল। এখানে বিফোর শব্দের অর্থ হচ্ছে কি পূর্বে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে এটি। আফটার শব্দের অর্থ হচ্ছে কি পরে বা পেছনে। যেমন শি ওয়াজ স্ট্যান্ডিং আফটার মি, সে আমার পেছনে দাঁড়িয়েছিল। ডোন্ট রান আফটার মি, আমার পেছনে দৌড়িও না। আই ওয়েন্ট টু স্লিপ আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করার পরে ঘুমোতে গিয়েছিলাম। এখানে আফটার শব্দের অর্থ হচ্ছে কি পরে। অফ শব্দের অর্থ হচ্ছে কি র অথবা এর। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর পিস লাভিং, এখানে অফ শব্দটার অর্থ হচ্ছে এর। কিভাবে? যেমন দ্য পিপল মানুষজন, জনগণ। অফ শব্দের অর্থ হচ্ছে এর, বাংলাদেশের মানুষজন শান্তিপ্রিয়। এখানে অফ শব্দের অর্থ হচ্ছে র অথবা এর। আই ডোন্ট নো দ্য নেম অফ ইউর ফাদার, এখানে অফ শব্দের অর্থ হচ্ছে কি তোমার বাবা এর নাম। র অর্থে এখানে
অফ ব্যবহার করা হয়েছে। শি ওয়াজ ড্রাইভিং দ্য কার অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের গাড়ি চালাচ্ছিল। এখানে অফ শব্দের অর্থ হচ্ছে কি অথবা এর বন্ধুর গাড়ি। আর অফ শব্দের অর্থ হচ্ছে ও ডবল এফ, এটার অর্থ হচ্ছে কি বন্ধ করা বা রাখা। যেমন প্লিজ সুইচ অফ দ্য লাইট, দয়া করে লাইটটি বন্ধ করো। আওয়ার ইনস্টিটিউশন উইল রিমেইন অফ, আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে ফর এ ডে, একদিনের জন্য। এরপর হচ্ছে টার্ন অফ দ্য টেলিভিশন, টেলিভিশনটি বন্ধ করে। এখানে সবগুলোর অর্থই অফের অর্থ বন্ধ করার অর্থে ব্যবহার করা হয়েছে, আর সবগুলোই বসছে নাউনের আগে। ফ্রম শব্দের অর্থ হচ্ছে কি হতে বা থেকে, আর টু শব্দের অর্থ হচ্ছে কি পর্যন্ত। এর আগে আমরা টু অর্থ হচ্ছে দিকে পড়েছিলাম, কিন্তু এখানে টু শব্দটা ব্যবহৃত হবে পর্যন্ত অর্থে। যেমন ফ্রম হি চাইল্ডহুড, সে তার ছোটবেলার থেকেই হি ইজ অ্যান অ্যাক্টিভ লার্নার, তিনি একজন সক্রিয় শিক্ষার্থী। হি ওয়ার্কস ইন দ্য ফ্যাক্টরি, সে ফ্যাক্টরিতে কাজ করে। ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে ফ্রম হলো হতে থেকে, আর টু অর্থ হচ্ছে পর্যন্ত। এরপর ফর শব্দটা নির্দিষ্ট সময়ের পূর্বেও ব্যবহার হয়, আবার জন্য অর্থে ব্যবহার হয়। যেমন শি ইজ জাস্ট ওয়েটিং ফর মি, এখানে ফর শব্দের অর্থ হচ্ছে কি জন্য। শি হ্যাজ বিন ওয়াচিং মুভিজ ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে মুভি দেখছে। এখানে এই ফর শব্দটা অনির্দিষ্ট সময়, 1 ঘন্টা। এই 1 ঘন্টা কোন 1 ঘন্টা দিনে সেটা নির্দিষ্ট না, এর জন্য ফর শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে সিন্স নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থে ব্যবহার হয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এন্ড সিন্স শব্দটা নির্দিষ্ট সময়, যেন আমরা দিনের মধ্যে সকালে একবারই হয়, এর জন্য সিন্স শব্দটা মর্নিং শব্দটার আগে ব্যবহার করা হয়েছে। সিন্স 1971, 1971 সাল থেকে। এই যে 1971 সাল, এটা একবারই আসছে, এটা দ্বিতীয়বার হবে না। এই সালটা যেহেতু নির্দিষ্ট, এর জন্য এর আগে সিন্স ব্যবহার করা হয়েছে। উই হ্যাভ বিন রানিং দিস বিজনেস, এই ব্যবসাটা আমরা 1971 সাল থেকে পরিচালনা করতেছি। এরপর বিটুইন শব্দের অর্থ হচ্ছে কি দুইয়ের মধ্যে। বিটুইন শব্দটা দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হবে। যেমন ডিসকাশন উইল বি হেল্ড, আলোচনা অনুষ্ঠিত হবে বিটুইন টু ব্রাদার্স, 2 ভাইয়ের মধ্যে। এখানে 2 ভাইয়ের মধ্যে এই বিটুইন শব্দটা কোনো কিছু দুই জনের মধ্যে অর্থে এই বিটুইন শব্দটা ব্যবহার করা হয়েছে। ডিভাইড দ্য ফ্রুটস, ফলগুলো ভাগ করে দাও বিটুইন টু ফ্রেন্ডস, 2 বন্ধুদের মধ্যে। এখানে বিটুইন শব্দটা 2 জনের মধ্যে ব্যবহার করা হয়েছে। অ্যামং শব্দটা হচ্ছে অনেকের মধ্যে ব্যবহার করার জন্য, অনেকের পূর্বে এই অ্যামং শব্দটা ব্যবহার হয়। যেমন উই আর ট্রাইং টু নেগোশিয়েট, আমরা সমঝোতা করার চেষ্টা করতেছি অ্যামং দ্য ভিলেজ পিপল, গ্রামের মানুষদের মধ্যে। এখানে অ্যামং অনেকগুলা মানুষ, 1জন 2জন না, 2জন না, গ্রামের সমস্ত মানুষের মধ্যে হতে পারে, বা একের অধিক মানুষকে বোঝানোর জন্য অ্যামং শব্দটা ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, বইগুলা ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দাও। এখানে স্টুডেন্ট অনেকগুলা স্টুডেন্টকে বোঝাইছে, 1জন বা 2জন নয়, একের অধিক স্টুডেন্টকে বোঝানো হয়েছে। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কি প্রায়, সম্পর্কে বা মতো। উদাহরণ দেখি, যেমন ইট ইজ অ্যাবাউট 10 o'clock, এখন প্রায় 10টা বাজে। এখানে অ্যাবাউট শব্দটার অর্থ হচ্ছে প্রায়। আই নো নাথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে কিছু জানি। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, ট্রেনটা প্রায় ছাড়বে বা ট্রেনটা ছাড়ার মতো। এখানে এই অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কি মতো, প্রায় বা ছাড়বে এরকম একটা অবস্থা বোঝানোর জন্য এই অ্যাবাউট শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপর বেয়ন্ড অর্থ হচ্ছে কি বাহিরে। উদাহরণ দেখি যদি, যেমন মাই সান ইজ বেয়ন্ড মাই কন্ট্রোল, আমার সন্তান আমার নিয়ন্ত্রণের বাহিরে। বাহিরে অর্থে বা ব্যবহার করা হয়েছে। মাই ব্রাদার লিভস বিয়ন্ড দ্য বর্ডার অফ আওয়ার কান্ট্রি, আমার ভাই আমার দেশের সীমানার বাহিরে অবস্থান করে। এখানে বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে কি বাহিরে। এরপরে আমরা জানবো হচ্ছে আপ শব্দটা উপরের দিকে চলমান অবস্থা বোঝানোর জন্য আপ ব্যবহৃত হয়। উদাহরণ যদি দেখি, যেমন হি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, সে গাছের দিকে উঠতেছে, উপরের দিকে উঠানো বোঝানো হয়েছে। দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর গোয়িং আপ, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে বৃদ্ধি পাওয়া বা উপরের দিকে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ ক্যান স্টাডি হেয়ার আপ টু 10, এখানে তুমি ক্লাস 10 পর্যন্ত পড়তে পারো। এখানে আপ টু শব্দটা পর্যন্ত অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে যদি দেখি ডাউন শব্দের অর্থ হচ্ছে কি নিচের দিকে। যদি উদাহরণ দেখি, যেমন হি ইজ কামিং ডাউন দ্য ট্রি, সে গাছ থেকে নিচের দিকে নামতেছে। হি গট ডাউন ফ্রম দ্য বাস, সে বাস থেকে নেমেছিল অ্যাট 8 o'clock, 8টায়, সকাল 8টায় নেমেছিল। এটা নিচের দিকে নামা অর্থে গট ডাউন শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে কি পেছনে বা পশ্চাতে। যদি উদাহরণ দেখি, যেমন আই নো নাথিং বিহাইন্ড দ্য স্টোরি, এই গল্পের পেছনে কিছুই জানি না আমি। এখানে বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পেছনে। ইউ আর রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, বিহাইন্ড দ্য মিস্টেক, তুমি এই
ভুলের জন্য দায়ী বা এই ভুলের পেছনে তুমিই দায়ী। শি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখানে বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে কি পেছনে বা পশ্চাতে। এরপরে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে কি বিরুদ্ধে। উদাহরণ দেখি, ইউ ক্যান্ট প্রোটেস্ট, তুমি আন্দোলন করতে পারো এগেনস্ট এনি গভর্নমেন্ট, যে কোনো সরকারের বিরুদ্ধে, টু এনি ইনজাস্টিস, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। এখানে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে কি বিরুদ্ধে, মানে তুমি যে কোনো সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারো। দ্বিতীয় লাইন হচ্ছে ইউ ক্যান্ট স্পিক, তুমি কথা বলতে পারবে না এগেনস্ট এনি অটোক্রেটিক গভর্নমেন্ট, যে কোনো স্বৈর সরকারের বিরুদ্ধে। এখানে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে কি বিরুদ্ধে। 3 নম্বর উদাহরণ যদি দেখি, স্পিক এগেনস্ট কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকলের বিরুদ্ধে কথা বলো। এখানে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে কি বিরুদ্ধে। এরপরে অ্যাজ শব্দের অর্থ হচ্ছে কি মতো, যেমন ডোন্ট অ্যাক্ট অ্যাজ এ স্টুপিড, স্টুপিডের মতো আচরণ করো না। হি ওয়ার্কস অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিওস অ্যান্ড don't forget to subscribe to get more videos like this, and it will help you to understand preposition clearly. And preposition is a topic that totally depends on the exercise. This is so difficult to find out appropriately in the sentences that in the communication sections we just use. So we'll have to exercise this regularly to understand these